হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আবর্তন। আলোচনা করার আগে বলে দিই, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। জানো এই ভিডিওগুলো করতে অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা লাইক আর কমেন্ট করো, তাহলে আমি আরো ভিডিও করতে উৎসাহ বোধ করব। চলো আজকের বিষয় চলে যাই। আজকের বিষয় হচ্ছে আবর্তন। দেখো, এটা সেকেন্ড সেমিস্টারের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আবর্তন। এটা তোমাদেরকে শিখতে হবে। আমরা অনুমান পড়েছি। অনুমান কি? এই অনুমানকে আমরা যুক্তিবাক্যের সংখ্যার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করতে পারি, অমাধ্যম আর মাধ্যম। অর্থাৎ অনুমানে যে সিদ্ধান্ত থাকে আর তার সাপোর্টিং যে যুক্তিবাক্য থাকে, সে কটা যুক্তিবাক্য থাকবে, সেই যুক্তিবাক্যের যে সংখ্যা তার ভিত্তিতে অনুমানে দুটো ভাগ, একটা অমাধ্যম আর একটা মাধ্যম। দেখো এখানে তোমরা বোর্ডটা দেখো, অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান। যেখানে যুক্তিবাক্যের সংখ্যা একটি, অর্থাৎ একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বেরিয়ে আসে, তাকে বলা হয় অমাধ্যম অনুমান। আর যেখানে যুক্তিবাক্যের সংখ্যা একাধিক, তাকে বলা হয় মাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানের অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আবর্তন, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। এই আবর্তন কিভাবে করতে হয় সেটা আবার আমরা শিখব। চলো দেখো, আবর্তন করতে গেলে তোমরা জানো প্রথমেই যে লজিকের যাবতীয় বিষয়গুলোকে করতে গেলে আগে বাক্য পাবো এবং তাকে প্রথমে বচনে রূপান্তর করে নেব। অর্থাৎ বাক্যকে নিয়ে কিন্তু আমাদের কাজ হবে না, কাজ হবে বচনকে নিয়ে। অর্থাৎ কোশ্চেন পেপারে তোমাদের থাকবে একটি বাক্য, তাকে প্রথমে বচনে রূপান্তর করে নিতে হবে এবং বচনে রূপান্তর করার পর তাকে আবর্তন করতে হবে। চলো কিভাবে, ধরো আমি একটা বচন নিয়ে নিচ্ছি যে কোনো কবি। দেখো এবার আমার বোর্ডে আমরা এই বাক্যটা নিয়েছি, বচন তাকে রূপান্তর করে নিয়েছি যে কোনো কবি নয় বৈজ্ঞানিক। এবার দেখো, আবর্তন করতে গেলে আমার প্রথম লাগে একটি যুক্তিবাক্য, একটি যুক্তিবাক্য আর একটি সিদ্ধান্ত। অর্থাৎ একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। এই যে যুক্তিবাক্য, এই যুক্তিবাক্যটাকে বলা হয় আবর্তনীয়, যুক্তিবাক্যটিকে বলা হয় আবর্তনীয়, আর এই সিদ্ধান্তটিকে বলা হয় আবর্তিত। ঠিক আছে, এইবার আবর্তন প্রক্রিয়ার নিয়মাবলীগুলো তোমাদেরকে বলছি, মন দিয়ে শোনো। প্রথম নিয়ম হচ্ছে, আবর্তন করতে গেলে কোনো গুণের পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আবর্তনীয় বচন আর আবর্তিত বচন, দুটো বচনেরই গুণ এক থাকবে। এবার প্রশ্ন হলো বচনের গুণ কি? তোমাদের আগেই আমি পড়ানো হয়ে গেছে যে বচনের গুণ হলো সদর্থক আর নঅর্থক হওয়া। অর্থাৎ যদি আবর্তনীয় বচন বা যুক্তিবাক্য সদর্থক হয়, তাহলে সিদ্ধান্ত বা আবর্তিত বচনকে সদর্থক হতে হবে। যদি নঅর্থক হয় যুক্তিবাক্য, তাহলে সিদ্ধান্ত নঅর্থক হবে। এখানে ই বচন নঅর্থক, যুক্তিবাক্য নঅর্থক, তাই সিদ্ধান্ত হচ্ছে নঅর্থক, ই বচন। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় নিজেদের মধ্যে সিদ্ধান্তে স্থান পরিবর্তন করবে। অর্থাৎ ভালো করে দেখো, যুক্তিবাক্যের উদ্দেশ্য আর যুক্তিবাক্যের বিধেয় নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। সিদ্ধান্তে দেখো, বিধেয় উদ্দেশ্য হয়েছে আর উদ্দেশ্য বিধেয় হচ্ছে। এটা হচ্ছে আবর্তন প্রক্রিয়ার দ্বিতীয় নিয়ম। সব ক্ষেত্রে এটা করতে হবে, অর্থাৎ উদ্দেশ্যকে বিধেয় করতে হবে আর বিধেয়কে উদ্দেশ্য করতে হবে। পরবর্তী নিয়ম হচ্ছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। পদের ব্যাপ্যতা নিয়েও আমার ভিডিও আছে, তোমরা যদি চাও পদের ব্যাপ্যতাটা ভালো করে বুঝতে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা জানো, তাহলে আমি মনে করছি যে তোমরা সেই ভিডিও দেখেছো। তাহলে ই বচনের কোন পদ ব্যাপ্য? ই বচনের হচ্ছে দুটো পদই ব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, অর্থাৎ কবিও ব্যাপ্য আর বৈজ্ঞানিকও ব্যাপ্য। তাহলে ই বচনের আবর্তন প্রক্রিয়ায় যখন এরা উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করেছে, তখন এরা দুটোই ব্যাপ্য হয়েছে। সেই কারণে
সেই কারণেই ই বচনের আবর্তন ই হয়। বুঝে গেল? আমি তোমাদের এইভাবে বললাম না যে ই বচনের আবর্তন ই কেন হয়, বুঝে গেছে? এর জন্য ই বচনের আবর্তন ই হয়। তার কারণ যুক্তিবাক্য অবরোহ যে অনুমান আমরা করছি এগুলো অবরোহ অনুমান। অবরোহ অনুমানের যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই অধিক ব্যাপক হতে পারে না। আর যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। সেই জন্য ই বচনের আবর্তনে শুধুমাত্র ই হবে। বুঝে গেল? দেখো, যুক্তিবাক্য ই বচন, সিদ্ধান্ত ই বচন, আবর্তনীয় আবর্তিত। এবার চলো আমরা অন্য বচনের দিকে যাই, আই বচনের দিকে যাই। একটা আই বচন নিয়ে আমরা আই বচন নিয়েছি। কোন কোন ফুল হয় সুন্দর বস্তু। এখানে আবর্তনের নিয়মাবলীকে যদি আমরা ফলো করি তাহলে আই বচনের আবর্তনও আই বচনই হবে। ঠিক আছে? আই বচনের আবর্তনও আই বচন হবে। কেন? কারণ উদ্দেশ্য বিধেয় যদি স্থান পরিবর্তন করে তাহলে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়। আবার সিদ্ধান্ত হিসেবে যদি আমি আই বচন পাই তাহলে তার কোনো পদ ব্যাপ্য নয়। কিন্তু যদি গুণের পরিবর্তন না করতে হয় তাহলে আমাকে আই বচনের আবর্তন এ বচন করতে হতো। কিন্তু এ বচন করলে কি অসুবিধা হতো? আই বচনে যুক্তিবাক্যে যে সুন্দর বস্তু এই পদটি স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে উদ্দেশ্য জায়গায় চলে যেত, এবং সেই উদ্দেশ্য জায়গায় চলে গেলে কিন্তু সেটা এ বচনে তার উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়ে যেত। কিন্তু অবরোহ যুক্তির নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সেই জন্য আই বচনের আবর্তন কিন্তু আই হতে পারে, আই বচনের আবর্তন এ হতে পারবে না। আই বচনের আবর্তন আই হতে হবে। ভালো করে শুনে রাখো, আই বচনের আবর্তন আই বচন হবে। তাহলে আই বচনের আবর্তনে কি হবে? কোন কোন সুন্দর বস্তু হয় ফুল, আবর্তিত। ঠিক আছে? এখানে ফুল ব্যাপ্য নয়, এখানেও সুন্দর বস্তু ব্যাপ্য নয়। ফলে এখানে যখন এটা স্থান পরিবর্তন করছে উদ্দেশ্য বিধেয় যখন নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে তখন এও ব্যাপ্য হয়নি, এও ব্যাপ্য হয়নি। বোঝা গেল? সেই কারণে কিন্তু আই বচনের আবর্তন আই হচ্ছে। আর এ কেন হবে না? দেখো, যদি এ করতাম তাহলে আমার কি হতো, যে সকল সুন্দর বস্তু হয় ফুল যদি আমি করতাম তাহলে সুন্দর বস্তু এখানে আসার জন্য এ বচন হওয়ার জন্য ব্যাপ্য হয়ে যেত। তাহলে এটা নিয়ম লঙ্ঘন করতো আবর্তনের। সেই জন্য আই বচনের আবর্তন এ হতে পারবে না। আর ই আর তো হতেই পারবে না, কারণ গুণের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? এবার আমরা যাই চলো এ বচনের আবর্তনের ক্ষেত্রে। তাহলে এখনো পর্যন্ত আমরা যা শিখলাম তাতে ই বচনের আবর্তন ই হয়, আই বচনের আবর্তন আই হয়। এবার আমরা দেখব এ বচনের আবর্তনে কি হয়। চল একটা এ বচন নি। এ বচন একটা নিলাম। সকল শিশু হয় সরল প্রাণী, আবর্তনীয়। ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি গুণের পরিবর্তন না হলে আমাকে এ করতে হবে অথবা আই করতে হবে। ঠিক আছে? প্রথমে আমি দেখি এ বচনের আবর্তন এ করে কি হয়, কারণ এখনো পর্যন্ত ই ই হয়েছে, আই আই হয়েছে। তাহলে এ বচনের আবর্তন এ যদি আমি করি তাহলে কি হয় দেখো। তো আমি করি সকল সরল
প্রাণী হয় শিশু। আবর্তিত। ঠিক আছে, কি সমস্যা? সমস্যাটা তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। আবর্তনের নিয়মাবলীটা তোমাদের যদি লিখে নিয়ে থাকো, আমি বলেছি যখন, তাহলে দেখো এই যে সরল প্রাণী বিধেয় পদটি যে এ বচনে যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি, সে স্থান পরিবর্তন করে যখন উদ্দেশ্য পদে এসেছে তখন এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়ে গেছে। বুঝে গেল? সরল প্রাণী যুক্তি বাক্যে বিধেয় স্থানে থাকা ব্যাপ্য হয়নি, কিন্তু উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়ে গেছে, কারণ এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। তাহলে এটা নিয়ম লঙ্ঘন করছে, সেই কারণে তাহলে এ বচনের আবর্তন এ করা যাবে না। তাহলে এ হলো না, তাহলে বাকি রইল আই। তাহলে আই করতে হবে। কেন আই করলে সুবিধা কি? তাহলে আই করি। আই কি হলো? কোন কোন সরল প্রাণী হয় শিশু। এতে কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়। আমার নিয়মটা কি? নিয়মটা দিকে গুরুত্ব দাও। নিয়মটা হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ঠিক আছে, কিন্তু তার উল্টোটা কখনোই নয়। আর যেহেতু এটা অবরোহ যুক্তি, তাই আশ্রয় বাক্য সবসময় সিদ্ধান্ত থেকে অধিক ব্যাপক হয়। এখন আশ্রয় বাক্যে যদি আমার শিশু পদ ব্যাপ্য হয়, শিশু যদি ব্যাপ্য হয়, এখানে না হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় অথচ সিদ্ধান্তে ব্যাপ্য। তাহলে আই বচনের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই। এখানে ব্যাপ্য হয়েছে অথচ এখানে ব্যাপ্য হয়নি, কোনো সমস্যাই নয় ওটা। সেই জন্য এ বচনের আবর্তন তাহলে আই হয়। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এ বচনের আবর্তন হচ্ছে তাহলে আই। এইবার তোমাদেরকে বলি আবর্তন প্রক্রিয়ার তাহলে দেখো দু রকম ভাগ তৈরি হচ্ছে। একটা হচ্ছে ই বচন আর আই বচন। ই বচন আবর্তন করলে ই হয় আর আই বচনের আবর্তন করলে আই হয়। এইটা হচ্ছে আবর্তনের একটা ভাগ, এটাকে বলা হয় সরল আবর্তন। সরল আবর্তন কখন? যখন ইটা ই হচ্ছে আইটা আই হচ্ছে। আর এ বচনের আবর্তন যেহেতু আই হচ্ছে, এইটাকে বলা হয় অসরল আবর্তন। আর একটা বচন বাকি রয়েছে ও বচন। চলো এবার আমরা ও বচনের আবর্তন করা দেখি। ও বচনের আবর্তনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? চলো আমি লিখি কোন কোন মানুষ নয় সুখী ব্যক্তি। কোন কোন মানুষ নয় সুখী ব্যক্তি, এটা একটি ও বচন, এটা আমরা আবর্তনীয় করার চেষ্টা করি। তাহলে ও বচনের আবর্তন করতে গেলে আমাকে হয় ই করতে হবে অথবা ও করতে হবে। এবার দেখো প্রথমে আমি ই করতে পারি কিনা দেখি। ই করতে পারি কিনা দেখি। যদি আমি এটাকে ই করি তাহলে কি হবে? ই হলে হবে কোন সুখী ব্যক্তি নয় মানুষ। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করলো নিয়ম অনুযায়ী। এইবার কি দেখো ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। ঠিক আছে, আর এটা ই বচন হওয়ায় ই বচনে এই পদটা ব্যাপ্য হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা কোনখানে? সমস্যা হচ্ছে ই বচনের তো এই পদ ব্যাপ্য হয়েছে, কারণ ই বচনে দুটো পদই ব্যাপ্য হয়, কিন্তু ও বচনে মানুষ পদটি উদ্দেশ্য স্থানে থাকা এটা ব্যাপ্য হয়নি। তাহলে এখানে ব্যাপ্য হয়নি যুক্তি বাক্যে, সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। এটা তো করা যাবে না, এটা নিয়ম লঙ্ঘন করছে। সেই জন্য ও বচনের আবর্তন ই করা সম্ভব নয়। চলো ও করে দেখি। ও বচনের আবর্তন ও। ও হলে কি কি হবে? কোন কোন সুখী ব্যক্তি নয় মানুষ। কি করা যায় এটা? এখানেও দেখো উদ্দেশ্য বিধেয় তো পাল্টেছে, উদ্দেশ্য বিধেয় পাল্টেছে। তাহলে এখানে ও বচন হয়েছে যেহেতু, তাহলে মানুষ পদটি ব্যাপ্য হয়েছে, কিন্তু মানুষ পদটি এখানে ব্যাপ্য নয়। বুঝে গেল? তাহলে ব্যাপ্যতার যে নিয়ম, আবর্তনের ব্যাপ্যতার যে নিয়ম,
যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, সেটা এখানেও খাটছে না। অর্থাৎ ও বচনের আবর্তন যদি ই হয় সেখানেও ওই নিয়ম খাটছে না, ও বচনের আবর্তন যদি ও করা হয় তাহলে সেখানেও সেই নিয়ম খাটছে না, সেই জন্য ও বচনের আবর্তন হয় না। আশা করি এটার একটা বড় প্রশ্ন হতে পারে বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে ও বচনের আবর্তন কেন সম্ভব নয়। এটা কিন্তু তোমাদের আমি উত্তরটা বলে দিলাম এবং বলে সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে ও বচনের আবর্তন ইও করা সম্ভব নয়, আবার ও বচনের আবর্তন ও করা সম্ভব নয়। এইবার তাহলে আমাদের এসে দাঁড়ালো ও বচনের আবর্তন সম্ভব নয়, তাহলে ও বচনের আবর্তন হয় না। বোঝা গেল? এইবার তোমাদের এই যে দুটো ভাগ দেখিয়েছি যে সরল আবর্তন আর অসরল আবর্তন। এইবার এ বচনের আবর্তন আই হয়, কিন্তু 3টে বিশেষ ক্ষেত্র আছে যখন কিন্তু এ বচনের আবর্তন এ হতে পারে। সেই 3টে বিশেষ ক্ষেত্র কি? সেই 3টে বিশেষ ক্ষেত্র হচ্ছে যদি উদ্দেশ্য আর বিধেয় একই বিষয়কে নির্দেশ করে। ভালো করে শুনে নাও, এটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এ বচনের সরল আবর্তন কি হয়? উত্তর হবে হয়, 3টে বিশেষ ক্ষেত্রে। কখন? যেমন ধরো যদি উদ্দেশ্য পদ আর বিধেয় পদ একই জিনিসকে বোঝায়, যেমন যদি বলা হয় সকল অশ্ব হয় ঘোড়া, সকল অশ্ব হয় ঘোড়া, তাহলে দেখো উদ্দেশ্য অশ্ব আর বিধেয় ঘোড়া দুটো একই জিনিসকে বোঝাচ্ছে। তাহলে এ বচনের আবর্তনে যদি এ করা হয় তাহলে উদ্দেশ্য পদ অশ্ব যেখানে ব্যাপ্য হবে, পরবর্তী সিদ্ধান্তে ঘোড়া সেখানে ব্যাপ্য হবে উদ্দেশ্য স্থানে থাকায়, কিন্তু দুটো তো একই বিষয়কে মেনশন করছে, তাহলে কোনো অসুবিধা থাকছে না। এটা 1 নম্বর ফিল্ড। 2 নম্বর ফিল্ড হচ্ছে যদি কোনো সংজ্ঞাবাচক জায়গা থাকে, অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয় যদি সংজ্ঞাবাচক হয়। যেমন আমি যদি বলি যে সকল ত্রিভুজ হয় 3টি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র, তাহলে এই বচনটার উদ্দেশ্য হচ্ছে ত্রিভুজ আর বিধেয় হচ্ছে 3টি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র। তাহলে এবার দেখো উদ্দেশ্য আর বিধেয় একই বিষয়, দুটো সংজ্ঞা, ত্রিভুজের সংজ্ঞাই হচ্ছে ওটা। তাহলে 3টি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র সেটাই ত্রিভুজ, আবার ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র। তাহলে এটার যদি আবর্তন আমি এ করি তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এক্ষেত্রেও উদ্দেশ্য ত্রিভুজ ব্যাপ্য হবে আর সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য 3টি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র ব্যাপ্য হবে, কিন্তু দুটোই একই বিষয়কে মেনশন করছে। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে যদি দুটো বিষয় এমন হয় যে একটা আর একটাকেই বোঝায়। যেমন আমি যদি বলি পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজধানী আর কলকাতা একই বিষয়কে বোঝাচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজধানী আর কলকাতা যখন একই বিষয়কে বোঝাচ্ছে তখন তাদের মধ্যে আবর্তন প্রক্রিয়া যদি এ বচনের আবর্তন এ হয় তাতে কোনো অসুবিধা হয় না। তাহলে এই 3টে স্পেশাল ক্ষেত্র যখন এ বচনের আবর্তন এ করা সম্ভব, বাদ বাকি কোনো ক্ষেত্রে এই বচনের আবর্তন এ হয় না। আর কেন হয় না সেটাও আমরা তোমাদের সাথে ডিসকাস করেছি। তাহলে ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন আই, এটা হচ্ছে সরল আবর্তন, আর এ বচনের আবর্তন হচ্ছে আই, এটা হচ্ছে অসরল আবর্তন। আর কখন এ বচনের আবর্তন এ হতে পারে সেটাও আমি তোমাদেরকে আলোচনা করলাম। আশা করি তোমাদের আবর্তন বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো জায়গা তোমাদের আবর্তন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি সেইটা নিয়ে পরবর্তীতে আবার ভিডিও দেব। আপাতত আসি, টাটা।